1892 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট নিয়ে আজকে বলবো। এর আগে 1861 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে যে সমস্ত প্রভিশন ছিল সেগুলোতেই কিছু মডিফিকেশনের জন্য 1892 খ্রিস্টাব্দে এই আইনটা আনা হয়। তো কি কি মডিফিকেশন হয় আমি এক এক করে বলি। 1861 খ্রিস্টাব্দের ওই আইন অনুযায়ী ভারতের যে প্রধান তাকে বলা হতো ভাইসরয়। এই ভাইসরয়ের আন্ডারে দুটো কাউন্সিল ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলে টোটাল 5 জন মেম্বার ছিল। 1874 খ্রিস্টাব্দে গিয়ে এই এক্সিকিউটিভ মেম্বারে আরো একজন অ্যাড হয়। তার ফলে 1874 খ্রিস্টাব্দের পর থেকে ভাইসরয়ের আন্ডারে ওই যে এক্সিকিউটিভ কাউন্সিল তাতে টোটাল মেম্বার সংখ্যা ছিল 6। 1892 খ্রিস্টাব্দের এই আইনে এই সংখ্যাটায় একটু চেঞ্জ করা হয়। বলা হয় যে এক্সিকিউটিভ কাউন্সিলে এখন থেকে 8 জন মেম্বার থাকবে। আগে যে 6 জন ছিল তারা তো থাকবে, তার সাথে আরো 2 জন অ্যাড হবে। এই 2 জনের ভেতর একজন হবে ভারতের প্রতিরক্ষার দিক থেকে সবার উঁচু পদে যে আছে সে, মানে কমান্ডার ইন চিফ। আর 8 নম্বর ব্যক্তি সব সময় থাকবে না। ওই যে ভাইসরয়ের আন্ডারে এই যে দুটো কাউন্সিল, এই দুটো কাউন্সিল মিলে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন প্রভিন্সে মিটিং হতো। ধরলাম ভাইসরয় তার কাউন্সিলকে নিয়ে মাদ্রাসে মিটিং করতে চায়, তো যখন এই মিটিংটা হবে তখন এই মাদ্রাস প্রভিন্সের যে হেড তাকে এই এক্সিকিউটিভ কাউন্সিলের 8 নম্বর মেম্বার হিসাবে জয়েন করানো হবে। যখন ওই মিটিং শেষ হয়ে যাবে তখন তাকে ওই পদ থেকেও বের করে দেওয়া হবে। তো এক্সিকিউটিভ কাউন্সিলে এই 8 জন মেম্বার। এরপর লেজিসলেটিভ কাউন্সিলেও চেঞ্জ করা হয়। কি চেঞ্জ হয়? 1861 খ্রিস্টাব্দের আইনে বলা হয় যে লেজিসলেটিভ কাউন্সিলে 6 থেকে 10 জন পর্যন্ত মেম্বার থাকবে। এর ভেতর 50% অফিসিয়াল মেম্বার আর 50% নন অফিসিয়াল মেম্বার। 1892 খ্রিস্টাব্দে ওই আইনের মাধ্যমে এই জায়গাটায় মডিফাই করে বলা হয় যে লেজিসলেটিভ কাউন্সিলে এখন থেকে এই এডিশনাল মেম্বারের সংখ্যাটা হবে 10 থেকে 16। আর ওই যে 50% অফিসিয়াল 50% নন অফিসিয়াল এর ক্যাটাগরি ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়। ওই 50% এর জায়গায় বলা হয় যে অফিসিয়াল আর নন অফিসিয়াল মিলিয়ে টোটাল যত মেম্বার থাকবে তার 50% এর বেশি যেন ইউরোপিয়ান মেম্বার থাকে। মানে ওই লেজিসলেটিভ কাউন্সিলে যদি 14 জন টোটাল এডিশনাল মেম্বার থাকে তাহলে এর ভেতর অফিসিয়াল আর নন অফিসিয়াল মেম্বার মিলিয়ে 7 জনের বেশি মেম্বার রাখতে হবে যারা ইউরোপিয়ান। তো 1892 খ্রিস্টাব্দে ওই আইন অনুযায়ী ভারতে লেজিসলেটিভ কাউন্সিলে এডিশনাল মেম্বারের সংখ্যা ছিল টোটাল 16 জন। এই 16 জনের ভেতর 6 জন ছিল অফিসিয়াল মেম্বার আর 10 জন ছিল নন অফিসিয়াল মেম্বার। এই 6 জন অফিসিয়াল মেম্বার ভাইসরয় দ্বারা নমিনেট হতো, আর এই যে 10 জন নন অফিসিয়াল মেম্বার এদের ভেতরেও আবার 5 জন ওই ভাইসরয় দ্বারাই নমিনেট হতো। বাকি যে 5 জন ছিল সেই 5 জনের ভেতর 4 জন 4টে প্রভিন্স থেকে আসতো। কোন কোন প্রভিন্স? বাংলা, বোম্বে, মাদ্রাস আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। আর ওই নন অফিসিয়াল মেম্বারদের ভেতর লাস্ট যে ব্যক্তি অর্থাৎ 10 নম্বর ব্যক্তি তিনি ছিলেন বাংলার চেম্বার অফ কমার্স থেকে একজন ব্যক্তি। অনেকে এই চেম্বার অফ কমার্স ব্যাপারটা বোঝে না, এটা আমি একটু ক্লিয়ার করি। ভারতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন বা সংগঠন আসে, সেই রকমই একটা সংগঠন বা অ্যাসোসিয়েশন হলো এই চেম্বার অফ কমার্স। 1830 খ্রিস্টাব্দে কলকাতাতে বিভিন্ন ব্যবসায়ী ও ট্রেডসম্যানদের দ্বারা কমার্স আর ইন্ডাস্ট্রির জন্য একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়। এটার নামই ছিল ক্যালকাটা চেম্বার অফ কমার্স। পরে 1853 খ্রিস্টাব্দে গিয়ে এটার নাম হয়ে যায় বেঙ্গল চেম্বার অফ কমার্স। তো 1892 খ্রিস্টাব্দের ওই আইনে বলা হয় যে এই নন অফিসিয়াল মেম্বারদের ভেতর একজন এই বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে আসবে। তো এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ কাউন্সিলে এই চেঞ্জটা হয়। এবার 1861 খ্রিস্টাব্দের সময় আমরা দেখেছি যে ভারতে টোটাল 5টা প্রভিন্স ছিল, মানে ব্রিটিশ প্রভিন্স ছিল 5টা, বাংলা, বোম্বে, মাদ্রাস, পাঞ্জাব আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এবং এই প্রভিন্সগুলোর যে হেড তাদেরকে বলা হতো ডেপুটি গভর্নর জেনারেল বা লেফটেন্যান্ট গভর্নর জেনারেল। তো এই 5 জন লেফটেন্যান্ট গভর্নর জেনারেলের আন্ডারেও এক্সিকিউটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ কাউন্সিল দুটোই ছিল। তবে এখানে একটু এক্সট্রা ইনফরমেশন আছে। এই যে 5টা প্রভিন্স, এই 5টা প্রভিন্সে এক্সিকিউটিভ কাউন্সিল তো ছিল, কিন্তু এর ভেতর মাত্র 2টো প্রভিন্সে লেজিসলেটিভ কাউন্সিল ছিল, বোম্বে আর মাদ্রাস। তারপর 1862 খ্রিস্টাব্দে বাংলার এই প্রভিন্সে লেজিসলেটিভ কাউন্সিল আনা হয়। তারপর 1866 খ্রিস্টাব্দে গিয়ে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এখানেও লেজিসলেটিভ কাউন্সিল আনা হয়। আর এর সাথে বলা হয়েছিল যে কোন কোন প্রভিন্সে লেজিসলেটিভ কাউন্সিলে কতজন করে মেম্বার থাকবে সেটা ভারতের ভাইসরয় ডিসাইড করে দেবে। কিন্তু 1892 খ্রিস্টাব্দে ওই আইনে গিয়ে বলা হয় যে এই যে প্রভিন্সগুলো রয়েছে এই প্রভিন্সের ভেতর যে লেজিসলেটিভ কাউন্সিল তাতে মেম্বার সংখ্যা ফিক্স করে দেওয়া হলো। ওই আইন অনুযায়ী বাংলার যে লেজিসলেটিভ কাউন্সিল সেখানে টোটাল মেম্বার থাকবে 20 জন, মাদ্রাসের লেজিসলেটিভ কাউন্সিলে 20 জন, বোম্বে লেজিসলেটিভ কাউন্সিলে 8 জন, আর ওই যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স রয়েছে সেখানকার লেজিসলেটিভ কাউন্সিলে 15 জন। এই যে পাঞ্জাব প্রভিন্স ছিল এই পাঞ্জাব প্রভিন্সে তখনও লেজিসলেটিভ কাউন্সিল দেওয়া হয়নি। তবে 1892 খ্রিস্টাব্দের এই আইনে নতুন একটা প্রভিন্স আনা হয়, সেটা হলো এই এরিয়াতে
অবধ প্রভিন্স। উচ্চারণে অবধ আসে কিন্তু অ্যাকচুয়ালি নাম হলো আউধ। তো আউধ বা অবধ যাই বলি না কেন, এইখানে নতুন একটা প্রভিন্স তৈরি করা হয় এবং এই প্রভিন্সে লেজিসলেটিভ কাউন্সিলটাকে অ্যাড করে দেওয়া হয়। এই লেজিসলেটিভ কাউন্সিলেও 15 জন মেম্বার থাকবে এটা বলা হয়। তো এক্সিকিউটিভ বা লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রাকচারে নরমালি এই চেঞ্জগুলো হয়। এবার অনেকদিন আগে থেকেই লেজিসলেটিভ কাউন্সিলে যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদের একটা ডিমান্ড ছিল। 1892 খ্রিস্টাব্দে ওই ডিমান্ডের কিছুটা পূরণ করা হয়। সেগুলো কি, এর আগে যেটা হতো, এই যে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ কাউন্সিলে যে সমস্ত মেম্বাররা রয়েছে ভারতের সংসদে, এদের দ্বারা যে সমস্ত আলোচনা হতো তার ভেতর এই লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা ফাইন্যান্সিয়াল ম্যাটারে কোনো আলোচনা করতে পারতো না, মানে টাকা পয়সার ব্যাপারে কোনো রকম মতামত দিতে পারতো না বা কোনো রকম আলোচনা অন্যান্য মেম্বারদের সাথে করতে পারতো না। 1892 খ্রিস্টাব্দের ওই আইনে বলা হয় যে লেজিসলেটিভ কাউন্সিলে যে সমস্ত মেম্বাররা রয়েছে তারা ফাইন্যান্সিয়াল ম্যাটার মানে টাকা পয়সার ব্যাপারেও আলোচনা করতে পারে অন্যান্য মেম্বারদের সাথে। তবে ফাইন্যান্সিয়াল ম্যাটারে ডিসকাশনের পর ফাইনাল যে ভোটিং হবে সেই ভোটিং এর সময় এই লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা অংশগ্রহণ করতে পারবে না। এরপর লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যদের আরো একটা লিমিটেশন ছিল যে এই সমস্ত সদস্যরা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের কাছে কোন রকম প্রশ্ন করতে পারতো না। বর্তমানে সংসদে বা ভারতের পার্লামেন্টে একজন সাংসদ যেমন অন্য কোনো সাংসদকে বা কোনো মন্ত্রীকে যে কোনো প্রশ্ন করতে পারে, তৎকালীন সময়ে এই লেজিসলেটিভ কাউন্সিলে যে সমস্ত সদস্যরা রয়েছে তারা এই এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের কোন রকম প্রশ্ন করতে পারতো না সংসদে। 1892 খ্রিস্টাব্দের ওই আইনে বলা হয় যে এখন থেকে এই লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারদের কাছে প্রশ্ন করতে পারে, তাদের থেকে বিভিন্ন জিনিসে কৈফিয়ত নিতে পারে। তবে এই পয়েন্টেও একটু লিমিটেশন জুড়ে দেওয়া হয়। বলা হয় যে এই সমস্ত মেম্বাররা এদের কাছে প্রশ্ন করতে গেলে 6 দিন আগে সংসদে নোটিশ দিতে হবে যে আমি এই মেম্বারকে এই প্রশ্ন করতে চাই। এরপর আরো বলা হয় যে এই লেজিসলেটিভ কাউন্সিলের কোনো সদস্য যদি এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো সদস্যকে কোনো প্রশ্ন করে তাহলে ওই প্রশ্নের উত্তরে রিপিট আর কোনো প্রশ্ন করা যাবে না, মানে সাপ্লিমেন্টারি কোনো কোশ্চেন তোলা যাবে না। তো 1892 খ্রিস্টাব্দের ওই ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে এই প্রভিশনস গুলো রাখা হয়। আর আরো একটা পয়েন্ট এখানে বলা হয়, এই যে নন অফিসিয়াল মেম্বারদের ভেতর 4 জন 4টে প্রভিন্স থেকে আসছে, এই 4 জনকে ভাইসরয় চাইলে ইলেকশনের মাধ্যমে নিয়ে আসতে পারে। মানে ভাইসরয় হয়তো বললো যে বাংলার প্রভিন্স থেকে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলে একজন মেম্বার লাগবে, এই বাংলার জনগণ ভোটের মাধ্যমে কাউকে নির্বাচন করে আমার এখানে পাঠাক, এই রকমটা হতে পারে। এবার এই আইন সম্পর্কে আরো দু একটা কথা আছে, আমি একটু বলি। এই আইনে এই যে সমস্ত প্রভিশন গুলো আনা হয় এর বেশিরভাগই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ব্রিটিশ গভর্নমেন্টকে রেকমেন্ড করে। তারপর এই রেকমেন্ডেশন গুলো ভারত থেকে ব্রিটেনে পাঠানো হয়। ব্রিটেনে এই রেকমেন্ড গুলো অ্যালাউ করে দিয়ে আলটিমেটলি 1892 খ্রিস্টাব্দের 20 জুন ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাস হয়, সেটাই হলো ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। এবার 20 জুন ওই আইনটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার পর ভারতে আসতে আসতে বেশ কিছুটা সময় লেগে যায়। বেশ কয়েকদিন পর 1893 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি গিয়ে ভারতে ওই ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টটা লাগু করে দেওয়া হয়। তো এই আইনটা পাস হয় 20 জুন 1892 আর এটা ভারতে লাগু হয় 3রা ফেব্রুয়ারি 1893। আইনটা পাস হওয়ার সময় ব্রিটেনে ভারত সচিব ছিল আর এ ক্রস। আর এই আইনটা ভারতে যখন লাগু হয় তখন ভারতের ভাইসরয় ছিল ল্যান্সডাউন। তার সময়কাল 1888 থেকে 1894। তো এই হচ্ছে ওভারঅল ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। এরপরে আরো বিভিন্ন রকম কিছু আছে, সেগুলো এক এক করে সব এর পরের ভিডিওগুলোতে আসবে।